এবার আমরা জানব যে সালোক সংশ্লেষের প্রভাবক সম্পর্কে। সালোক সংশ্লেষের প্রক্রিয়ার কিছু বাহ্যিক প্রভাবক আছে, কিছু অভ্যন্তরীণ প্রভাবক আছে। প্রথমে আমরা বাহ্যিক প্রভাবক সম্পর্কে জানব। বাহ্যিক এই প্রভাবকগুলো খুব ইম্পর্ট্যান্ট। প্রথমত জানবো যে বাহ্যিক প্রভাবক আলো। সালোক সংশ্লেষের আলোর উপস্থিতিতে আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে। আলো ছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্ভব নয়। তবে আলোর তীব্রতা, প্রকৃতি ও সময়কালের উপর সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা নির্ভর করে। অতিমাত্রায় যদি আলোর উপস্থিত থাকে বা আলোর তীব্রতা যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে বাষ্পমোচনের হারটা বেড়ে যায় আর সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়। মনে রাখবে যে লাল আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সর্বাধিক হয়। লাল আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সর্বাধিক হয়। এরপরে লাল আলোর পর সবুজ আলোতে তারপর নীল আলোতে কি হচ্ছে সালোক সংশ্লেষ বেশি হয়। লালের পর হচ্ছে নীল আলো, সালোক সংশ্লেষ সর্বাধিক হয় লালের পর। আর সবুজ আলোতে কি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। মনে রাখবে সবুজ আলোতে সালোক সংশ্লেষ বন্ধ হয়। তাহলে আলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য। আর যে ন্যূনতম আলোর তীব্রতায় সালোক সংশ্লেষ এবং শ্বসনের হার সমান হয় তাকে বলা হচ্ছে আলোক পূর্তিবিন্দু। তা আলোক পূর্তিবিন্দু কি? আলোক পূর্তিবিন্দু হলো যে ন্যূনতম আলোর তীব্রতায় সালোক সংশ্লেষ এবং শ্বসন এর হারটা সমান হয় তাকে আলো পূর্তিবিন্দু বলা হচ্ছে। এগুলো নোট ডাউন করে রেখে দেবে, কারণ এগুলো শর্ট কোশ্চেনে আসে। আর মধ্যমানের আলোর তীব্রতাতে সালোক সংশ্লেষের হার আলোর তীব্রতার সঙ্গে কী হচ্ছে সমানুপাতিক হয়। মানে আলোর একটা তীব্রতা মধ্যমান আছে বা গড় মান আছে। এই আলোর মধ্যমানের তীব্রতাতে সালোক সংশ্লেষের হার আলোর তীব্রতার সঙ্গে কী হচ্ছে সমানুপাতিক হয়। সাধারণত সূর্যের আলো সবুজ উদ্ভিদের উপর পড়ে, তারপর সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে থাকে আমরা জানি। কিন্তু কিছু কিছু সামুদ্রিক অ্যালগি আছে বা শৈবাল আছে যাদের কি হচ্ছে চাঁদের আলোয় সালোক সংশ্লেষ ঘটে থাকে। তো চাঁদের আলো সালোক সংশ্লেষ কিছু কিছু সামুদ্রিক শৈবাল বা অ্যালগির ক্ষেত্রে দেখা যায়। এছাড়া কি হচ্ছে কৃত্রিম আলোতে উদ্ভিদের কি হচ্ছে সালোক সংশ্লেষ সামান্য পরিমাণে ঘটে থাকে কৃত্রিম আলোতে। সূর্যালোকের অতিরিক্ত তীব্রতায় ক্লোরোফিল এর কি হচ্ছে আলোক জ্বলন ঘটে আর সক্রিয়তা কমে গিয়ে একটা সময় কি হচ্ছে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়। একে বলা হচ্ছে কি সোলারাইজেশন। তাহলে সোলারাইজেশনটা কি? সোলারাইজেশন হচ্ছে সূর্যালোকের অতিরিক্ত তীব্রতায় ক্লোরোফিলের আলোক জ্বলন ঘটে আর ক্লোরোফিলের সক্রিয়তা কমে গিয়ে একটা সময় কি হচ্ছে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়। একে বলা হচ্ছে কি সোলারাইজেশন। দন্ত সহায়িকা লয়াকা রয়াকা হস্যই বর্গজয়কা তালবস দন্তন সোলারাইজেশন বলা হচ্ছে। তাহলে আলো যে বাহ্যিক প্রভাব আলো সেটা সম্পর্কে আমরা জানলাম। এবার হচ্ছে নেক্সট কি কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বর কি CO2 বা কার্বন ডাইঅক্সাইড। আমরা আগে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রথম দিকে জেনেছি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রধান কাঁচামাল হিসাবে কার্বন ডাইঅক্সাইডটা প্রয়োজন হয়, যেটা উদ্ভিদরা পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশ থেকে গ্রহণ করে থাকে। এই বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। এই 0.03 চেয়ে যদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি 0.1% বাড়ে, এটা থেকে যদি 1% বেড়ে যায়, তখন কি হচ্ছে
বা 0.01% বাড়ে, তখন শ্বাসকষ্টের হার কী হচ্ছে বাড়তে থাকে। বাতাসে তোমার কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%। যদি এর থেকে তোমার 0.01% বাড়ে, 0.01% বেড়ে যায় বাতাসে কার্বন ডাইঅক্সাইড, সেক্ষেত্রে কী হচ্ছে তোমার শ্বাসকষ্টের হারটা বাড়ে। তবে এই বৃদ্ধি তার থেকে যদি বেশি হয়, যদি আরও বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পত্ররন্ধ্র তোমার বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে শ্বাস প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। দিনের বেলায় যে ন্যূনতম কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বে শোষণ নিয়ে নির্গত কার্বন ডাইঅক্সাইড এবং শ্বাস প্রশ্বাসে গৃহীত কার্বন ডাইঅক্সাইড পরিমাণ সমান হয়, তাকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পূর্তি বিন্দু। তার কার্বন ডাইঅক্সাইডের পূর্তি বিন্দু কাকে বলে? CO2 পূর্তি বিন্দু কাকে বলে? দিনের বেলায় যে ন্যূনতম কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বে শ্বসন প্রক্রিয়ায় নির্গত কার্বন ডাইঅক্সাইড এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গৃহীত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা সমান হবে, তখন তাকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পূর্তিবিন্দু। এটা ভালো করে করবে। কার্বন ডাইঅক্সাইডের পূর্তিবিন্দু কি? যে দিনের বেলায় যে ন্যূনতম কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বে শ্বসন প্রক্রিয়ায় নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গৃহীত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা সমান হয়, তাকে কার্বন ডাইঅক্সাইডের পূর্তিবিন্দু বলা হচ্ছে। এবার হচ্ছে নেক্সট আমাদের বাহ্যিক প্রবাহ কি? তোমার জল বা ওয়াটার। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্যতম একটা কাঁচামাল হলো তোমার জল। জল উদ্ভিদরা কি হচ্ছে মূলম দ্বারা তো মাটি থেকে শোষণ করে। মাটির যে কৈশিক জল, সেই কৈশিক জলকে শোষণ করে। কৈশিক জলটা কি? দুটো মাটির কণার মাঝখানে যে জলটা তোমার অবস্থান করে তাকে বলা হচ্ছে কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। সেই কৈশিক জলটা কি হচ্ছে উদ্ভিদরা মূলম দ্বারা শোষণ করে। জলের অভাব ঘটলে কি হচ্ছে পত্ররন্ধ্র নিয়ন্ত্রণকারী যে রক্ষী কোষগুলো আছে, এই পত্ররন্ধ্রের দুপাশে কি হচ্ছে দুটো রক্ষী কোষ থাকে, ঠিক আছে? এই পত্ররন্ধ্র নিয়ন্ত্রণকারী রক্ষী কোষ ও ক্লোরোপ্লাস্টের কর্মক্ষমতা কি হচ্ছে কমে যায়। যদি উদ্ভিদের মধ্যে জলের ঘাটতি দেখা যায় বা জলের অভাব দেখা যায়, সেক্ষেত্রে পত্ররন্ধ্রের পাশে যে রক্ষী কোষ এবং ক্লোরোপ্লাস্টের কর্মক্ষমতা কমে যায় এবং শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া কি হচ্ছে বিঘ্নিত ঘটে। এবার নেক্সট কি? উষ্ণতা। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য উষ্ণতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা প্রভাবক। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষের হার তোমার বৃদ্ধি ঘটে। যদি উষ্ণতা বৃদ্ধি হয়, সেক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বৃদ্ধি ঘটে। তবে একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত সালোক সংশ্লেষের হার ভালো হয়, তারপর তার চেয়ে বেশি উষ্ণতা বেড়ে গেলে বা কমে গেলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা তোমার বিঘ্নিত ঘটে। এই বৃদ্ধির হারটা তোমার 6 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লক্ষ্য করা যায়। 6 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সালোক সংশ্লেষ প্রক্রিয়া তোমার ঘটে থাকে। যদি তার চেয়ে কম বা বেশি হয়, সেক্ষেত্রে কী হচ্ছে সালোক সংশ্লেষের হারটা অনেকটা বিঘ্নিত ঘটে বা কমে যায়। তবে যদি তাপমাত্রা তোমার 43 বা 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যায়, সেক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শ্বাস সংশ্লেষের হারটা সবচেয়ে বেশি হয়। মনে রাখবে যে শ্বাস সংশ্লেষের হার কোন তাপমাত্রায় সবচেয়ে বেশি হয়, বা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শ্বাস সংশ্লেষের হার সর্বাধিক হয়। সালোক সংশ্লেষে হার সর্বাধিক হয় বা বেশি হয়। তবে কিছু কিছু শৈবাল তোমার 70 ডিগ্রি তাপমাত্রাতে এবং -35 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তাদের শ্বাস সংশ্লেষ সম্পন্ন করতে পারে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে শ্বাস সংশ্লেষের দক্ষতা আরও বেশি হয়। তো মনে রাখবে কিছু কিছু শৈবাল তাদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। তারা 70 ডিগ্রি তাপমাত্রাতে বা -35 ডিগ্রি তাপমাত্রাতেও তার ক্ষেত্রে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া তোমার তাদের মধ্যে ঘটতে দেখা যায়। এবার একটা কোশ্চেন আছে যে Q10 কি? Q10 কি 1 নম্বর শর্ট কোশ্চেন আছে। Q10 বা যেটাকে আমরা তাপীয় গুণাঙ্ক বা ইংরেজিতে বলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট।
টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কি? বিজ্ঞানী ভ্যান্ট হফ তিনি এই সূত্রটা বা কিউটেন যে সূত্রটা বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট সূত্র প্রবর্তন করেন। এই সূত্রটা তিনি কি বলেছেন, একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে, বিশেষ করে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হার প্রতি 10 ডিগ্রি বৃদ্ধির সাথে সাথে তোমার দ্বিগুণ বা ত্রিগুণ হয়। একে বলা হচ্ছে তাপীয় গুণাঙ্ক বা কিউটেন। তাহলে কিউটেনটা কি? কিউটেনটা হলো তোমার বিজ্ঞানী ভ্যান ডপের সূত্র অনুসারে কোনো নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হার প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার কি হচ্ছে দ্বিগুণ বা তিনগুণ হয়। একে বলা হচ্ছে তোমার কি কিউটেন। একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে, বিশেষ করে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হার প্রতি 10 ডিগ্রি বৃদ্ধির সাথে দ্বিগুণ বা ত্রিগুণ হয়। একে বলা হচ্ছে তোমার কি কিউটেন। কিউটেন বার করার একটা ফর্মুলা আছে, কিউটেন সমান 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার বাই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার। এখানে টি ডিগ্রি সেলসিয়াস হলো কি এটা নির্দিষ্ট টি ডিগ্রি সেলসিয়াসটা হলো কি তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে কিউটেন সমান টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার বাই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার। এখানে টি ডিগ্রি সেলসিয়াসটা হলো কি তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে আমরা কিউটেনটা জানলাম। এবার হচ্ছে নেক্সট প্রভাবকটা কি তোমার কি অক্সিজেন। অক্সিজেন পরোক্ষভাবে কী হচ্ছে শ্বাস সংশ্লেষকে তোমার নিয়ন্ত্রণ করে। বায়ুমণ্ডলে তোমার অক্সিজেনের ঘনত্ব তার স্বাভাবিক ঘনত্বের থেকে বেশি হলে, আমরা জানি বাতাসের কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.60%, 20.60%, কোনো বই এটা 21%ও পাবে। তাহলে ঘনত্ব এই স্বাভাবিকের থেকে যে বেশি হলে উৎসেচকের ক্রিয়াগুলো কী হচ্ছে তোমার ব্যাহত হয়, ফলে শ্বাস প্রশ্বাসের হারটা কমে যায়। এই ঘটনাকে বলা হচ্ছে তোমার কি ওয়ারবাগের ওয়ারবাগের প্রভাব। এগুলো ভালো করে টার্মগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তাহলে ওয়ারবাগের প্রভাবটা কি হলো, তোমার বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব স্বাভাবিকের থেকে বেশি হলে উৎসেচকের ক্রিয়া তোমার ব্যাহত হয়, ফলে শ্বাস প্রশ্বাসের হারটা হ্রাস পায়। এই ঘটনাকে বলা হচ্ছে ওয়ারবাগের প্রভাব বা ওয়ারবাগের এফেক্ট বলা হচ্ছে। এই ওয়ারবাগের প্রভাবটা কি? বিজ্ঞানী ওয়ারবাগ প্রথম পর্যবেক্ষণ করেছিল যে অক্সিজেনের বেশি ঘনত্বে, অক্সিজেনের যখন ঘনত্ব বেড়ে যায় তখন কিন্তু শ্বাস প্রশ্বাসের হারটা কমে যায়। এর কারণটা কি? কারণটা হলো যদি অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায় তখন অক্সিজেন তোমার আরইউবিপি সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। এখানে উৎসেচকটা সাহায্য করে কে? তোমার আরইউবিপি কার্বক্সিলেজ উৎসেচক সাহায্য করে। নিয়ে কি উৎপন্ন করে? তোমার ফসফোগ্লাইকোলিক অ্যাসিড গঠন করে। এর ফলে পিজিএ তৈরির
হারটা কমে যায়, ফলে শ্বাস প্রশ্বাসের হারটা অনেকটা কমে যায়। তাহলে কি হচ্ছে, যখন পরিবেশে তোমার অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাচ্ছে তখন RUBP যেটা কার্বন ডাইঅক্সাইড তোমার সঙ্গে যুক্ত হয় বা কার্বন ডাইঅক্সাইড গ্রাহক RUBPটা, সেটা তখন কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত না হয়ে, তাহলে এক কথায় বলতে পারি কি, পরিবেশে যখন অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাচ্ছে তখন RUBP তোমার পাতাগ্রস্ত RUBP যে কার্বন ডাইঅক্সাইড গ্রাহক, সে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত না হয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। যুক্ত হয়ে কি হচ্ছে, তোমার কি উৎপন্ন করে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড গঠন করে, ফসফোগ্লাইকোলিক অ্যাসিড গঠন করে। এটা কোন উৎসেচক সাহায্য করে, তোমার RUBP কার্বক্সিলেজ। উৎসেচকটা হচ্ছে তোমার কি RUBP কার্বক্সিলেজ উৎসেচক সাহায্য করছে। এর ফলে কি হচ্ছে, তোমার ফসফোগ্লিসারিক অ্যাসিডের তৈরিটা কমে যাচ্ছে। এরপরে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা কি হচ্ছে, তোমার ব্যাঘাত ঘটছে বা শ্বাস প্রশ্বাসের হারটা তোমার কমে যাচ্ছে। এটা হচ্ছে তোমার কি ওয়ারবার্গের প্রভাব। মনে রাখবে ওয়ারবার্গের প্রভাবটা কি। আর শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া কি বাহ্যিক প্রভাব আছে, রাসায়নিক পদার্থ, গ্যাসীয় বা ধাতব দূষক রাসায়নিক উপাদান শ্বাস প্রশ্বাসকে তোমার ব্যাহত করে। যেমন ওজোন, সালফার ডাইঅক্সাইড, ফ্লোরাইড এর প্রভাবে কী হচ্ছে, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া বাধার সৃষ্টি হয়। ওজোন, সালফার ডাইঅক্সাইড, ফ্লোরাইড এর প্রভাবে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা তোমার বাধা পায়। আবার হাইড্রোজেন সালফাইড, ক্লোরোফর্ম বস্তুদের শ্বাস প্রশ্বাসের হারটাও কী হচ্ছে, তোমার কমে যায়। তাহলে কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যার প্রভাবে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা কী হচ্ছে, তোমার ব্যাহত হয় বা তাদের হারটা কমে যায়। আর একটা তোমার বাহ্যিক প্রভাব আছে তোমার কি বার্ধক্য। পাতার বয়স বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, মেসোফিল করায় কি হচ্ছে, ক্লোরোপ্লাস্টের সংখ্যা তোমার হ্রাস ঘটে। আমরা যদি ক্লোরোপ্লাস্টের সংখ্যা হ্রাস ঘটলে কী হবে, শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটি কী হচ্ছে, হ্রাস ঘটবে। তাহলে পাতার বার্ধক্য বেড়ে গেলে, পাতার যত বয়সটা বেড়ে যাবে সেক্ষেত্রে পাতার মেসোফিল করা ক্লোরোপ্লাস্টের সংখ্যা কী হচ্ছে, হ্রাস ঘটে। ফলে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার কী হচ্ছে, তোমার হারটা অনেকটা কমে যায়। তাহলে আমরা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার জন্য যে যে বাহ্যিক প্রভাবক সেগুলো দেখলাম, কি কি, আলো, কার্বন ডাইঅক্সাইড, জল, উষ্ণতা, অক্সিজেন, রাসায়নিক পদার্থ এবং বার্ধক্য। আর প্রত্যেকটার মধ্যে আমি অনেকগুলো শর্ট কোশ্চেন বলে দিচ্ছি, সেগুলো নোট ডাউন করে রেখে দেবে, ঠিক আছে, এগুলো এক্সামে আসে। নেক্সট আমরা জানবো অভ্যন্তরীণ কিছু শর্তাবলী। অভ্যন্তরীণ এগুলো জানলাম বাহ্যিক, এবার জানবো অভ্যন্তরীণ। এবার আমরা শ্বাস প্রশ্বাসের অভ্যন্তরীণ প্রভাবগুলো জানবো। প্রথমত কি তোমার ক্লোরোফিল। ক্লোরোফিল একটি তোমার অত্যাবশ্যকীয় শ্বাস সংশ্লেষকারী উপাদান। ক্লোরোফিল ছাড়া শ্বাস সংশ্লেষ তোমার সম্ভব নয়। আর পাতার মেসোফিল কোষ, কচি কাণ্ডের সবুজ কোষ, গুলঞ্চের মূলে যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল তার সক্রিয়তা অংশগ্রহণের মাধ্যমে কী হচ্ছে, শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে কী হচ্ছে, পরিচালনা করে। তার বিভিন্ন উদ্ভিদের যে পাতায় যে ক্লোরোফিল, তোমার গুলঞ্চের আত্তীকরণ মূলে ক্লোরোফিল থাকে, তারপর যে কিছু কিছু উদ্ভিদের কাণ্ডে যে সবুজ কাণ্ডে তোমার ক্লোরোফিল থাকে, তার মাধ্যমে উদ্ভিদ কী হচ্ছে, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া ঘটায়। অনেক সময় কী হচ্ছে, দেখা গেছে যে এই ক্লোরোফিল শ্বাস প্রশ্বাসের জন্য একটা অপরিহার্য উপাদান হলেও তোমার পাতার কোষে ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধির সঙ্গে কিন্তু সমানুপাতিক নয়। যদি পাতার ক্লোরোফিলের সংখ্যা খুব বেশি পরিমাণে বেড়ে যায় তবে শ্বাস প্রশ্বাসের হারের সঙ্গে কিন্তু সে সমানুপাতিক নয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া বৃদ্ধি ঘটে না। দেখা গেছে যে পাতার কোষে যদি অধিক ক্লোরোফিল থাকে সেক্ষেত্রে কী হচ্ছে, কয়েকটি শর্ত পদ্ধতিকে তোমার সীমিত করে, ফলে কী হচ্ছে, শ্বাস প্রশ্বাসের
হারটা তোমার বৃদ্ধি হয় না। অনেক সময় কি হচ্ছে, পাতায় যদি কোষের ক্লোরোফিলের সংখ্যা অধিক পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের হারটা তোমার বৃদ্ধি হয় না। নেক্সট হচ্ছে পাতার অন্তর্গঠন। পাতার অন্তর্গঠন তোমার মেসোফিল কলাতন্ত্র, রক্ষী কোষ, পাতার মধ্যে অবস্থিত পত্ররন্ধ্র, এই যে সামগ্রিক কর্মদক্ষতার উপর তোমার শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা তোমার নির্ভরশীল। পত্ররন্ধ্রের ব্যাস হ্রাস বা বৃদ্ধির সঙ্গে এই শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া কী হচ্ছে, হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। পাতার কিছু গঠন মেসোফিল কলাতন্ত্র, তোমার কোষরন্ধ্র, রক্ষী কোষ, এর উপর কিছু শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা তোমার নির্ভর করে। আর পত্ররন্ধ্রের ব্যাসের হ্রাস বৃদ্ধির ফলে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা কী হচ্ছে, হ্রাস বৃদ্ধি ঘটে। তারপর শ্বাস সংশ্লেষ পদার্থের সঞ্চয়। সালোক সংশ্লেষীয় পদার্থের সঞ্চয়। মেসোফিল কোষে শ্বেতসার সঞ্চিত হলে শ্বাস সংশ্লেষের হার তোমার বৃদ্ধি হয়। তাহলে পাতার মেসোফিল কলার কোষে যদি শ্বেতসার সঞ্চিত হয়, সেক্ষেত্রে শ্বাস সংশ্লেষটা কী হচ্ছে, তোমার হ্রাস ঘটে। এর থেকে বোঝা যাচ্ছে যে শ্বাস সংশ্লেষের জন্য উৎপাদিত পদার্থের যথাযথ সময় উপযোগী অপসারণের প্রয়োজন হয়। তাহলে পাতার মেসোফিল কলার কোষে শ্বেতসার সঞ্চিত হলে শ্বাস সংশ্লেষের তোমার হ্রাস ঘটে। তাহলে এই যে শ্বেতসারকে নির্দিষ্ট সময় কী হচ্ছে, অপসারণ করা তোমার প্রয়োজন, নাহলে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া কী হচ্ছে, তোমার ব্যাঘাত ঘটবে। নেক্সট কি, প্রোটোপ্লাজম। কোষের সজীব প্রোটোপ্লাজম পরোক্ষভাবে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াকে তোমার কী হচ্ছে, নিয়ন্ত্রণ করে। বিভিন্ন বিজ্ঞানীরা দেখেছেন যে প্রোটোপ্লাজমে ক্লোরোপ্লাস্টের ওপর এমন প্রভাব বিস্তারে সক্ষম যে ক্লোরোপ্লাস্টের ওপর এমন একটা প্রভাব বিস্তার করে যে শ্বাস সংশ্লেষ পরোক্ষভাবে তার দ্বারা তোমার নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কী হয়, প্রয়োজন মতো যদি সঠিক পরিমাণে জল উৎসেচকের উপস্থিতিতে প্রোটোপ্লাজম শ্বাস সংশ্লেষ কী হচ্ছে, প্রক্রিয়াকে তোমার উপযোগী করে তোলে। যদি কোষের প্রোটোপ্লাজমের মধ্যে যথোপযুক্ত যদি তোমার জল এবং উৎসেচকের অভাব দেখা যায়, সেক্ষেত্রে কি শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া তোমার কী হচ্ছে, ব্যাঘাত ঘটবে বা শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া তোমার এক সময় কিছু বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু যদি কোষের প্রোটোপ্লাজমে যথোপযুক্ত তোমার জল এবং উৎসেচক থাকে, সেক্ষেত্রে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা কী হচ্ছে, তোমার বৃদ্ধি পাবে। তাহলে কী হচ্ছে, প্রোটোপ্লাজম তোমার পরোক্ষভাবে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াকে তোমার নিয়ন্ত্রণ করছে। এবার হচ্ছে উৎসেচক। উৎসেচক কি, শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় যে বহু উৎসেচকের ক্রিয়ায় সংঘটিত হয়, শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা হওয়ার জন্য অনেক উৎসেচকের প্রয়োজন হয়। সেই কারণে প্রয়োজনীয় উৎসেচক যদি সঠিক মাত্রায় উপস্থিত না থাকে, তাহলে কী হবে, শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা বিঘ্নিত ঘটবে। যদি পর্যাপ্ত পরিমাণে তোমার উৎসেচক উপস্থিত থাকে, সেক্ষেত্রে কী হবে, শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা তোমার ভালো হবে বা শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া ত্বরান্বিত হবে। যদি তোমার উৎসেচকের যদি ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা কী হচ্ছে, ব্যাঘাত ঘটবে। নেক্সট হচ্ছে হরমোন। অক্সিন, আমরা জানি তিনটে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন বা কাইনিন। এই অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন শ্বাস সংশ্লেষের হার বৃদ্ধি করে। আবার অ্যাবসাইসিক অ্যাসিড কী হচ্ছে, এই শ্বাস সংশ্লেষের হারটাকে কমিয়ে দেয়। মনে রাখবে কোন কোন হরমোন, উদ্ভিদ হরমোন তোমার শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াকে তোমার বৃদ্ধি করে, অক্সিন, জিবরেলিন এবং কাইনিন বা সাইটোকাইনিন। আর কোন অ্যাসিড তোমার শ্বাস সংশ্লেষের হারকে কমিয়ে দেয়, অ্যাবসিসিক অ্যাসিড, অজফলাকা ব দন্তস্বয়সী দন্তস্বয়সী ক। অ্যাবসিসিক অ্যাসিড কী হচ্ছে, তোমার শ্বাস সংশ্লেষে তোমার হারটাকে কমিয়ে দেয়। তাহলে শ্বাস সংশ্লেষের জন্য যে অভ্যন্তরীণ প্রভাবক, সেগুলো কী কী জানলাম, ক্লোরোফিল, পাতার অন্তর্গঠন,
সালোক সংশ্লেষিত পদার্থের সঞ্চয়, প্রোটোপ্লাজম, উৎসেচক এবং হরমোন। তাহলে এইগুলো হচ্ছে কি তোমার সালোক সংশ্লেষের অভ্যন্তরীণ প্রভাবক। এবার আমরা জানব যে সালোক সংশ্লেষের তোমার গুরুত্ব বা তাৎপর্য। আমাদের শেষ টপিক হচ্ছে কি তোমার সালোক সংশ্লেষের গুরুত্ব বা তাৎপর্য। গুরুত্ব বা তাৎপর্য। আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া প্রথম হচ্ছে কি তোমার খাদ্য উৎপাদনে সাহায্য করতে বা খাদ্য সংশ্লেষ ঘটায়। তা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড, জল এবং খনিজ লবণের সাহায্যে কি হচ্ছে তোমার শর্করা তোমার গ্লুকোজ উৎপন্ন করে। ঠিক আছে, তারা খাদ্যে যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, সেই শর্করা জাতীয় খাদ্য কী হচ্ছে তারা বিভিন্ন অঙ্গে সঞ্চয় করে রেখে দেয়। সেগুলো পরবর্তীকালে বিভিন্ন প্রাণীরা বা তোমার তৃণভোজী প্রাণীরা গ্রহণ করে বা বিভিন্ন অন্যান্য প্রাণীরা কী হচ্ছে খাদ্য গ্রহণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে। তাহলে খাদ্য সংশ্লেষের ক্ষেত্রে সালোক সংশ্লেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার শক্তির রূপান্তর ও সঞ্চয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কী হচ্ছে সৌরশক্তিকে তারা কী হচ্ছে রাসায়নিক শক্তি এবং খাদ্যের মধ্যে কী হচ্ছে শৈতিক শক্তি রূপে তোমার সঞ্চয় করে রেখে দিচ্ছে। সেই খাদ্যগুলো যখন কোনো প্রাণী গ্রহণ করে, বিশেষ করে শাকাশী প্রাণীর মধ্যে যখন শাকাশী প্রাণীরা সবুজ উদ্ভিদ আহারে গ্রহণ করে তাদের মধ্যে কী হচ্ছে শক্তিটা আসে। শাকাশী প্রাণী থেকে বিভিন্ন মাংসাশী প্রাণীর মধ্যে কী হচ্ছে বা পুরোপুরি একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে পুরো শক্তিটা কী হচ্ছে পরস্পরে ছড়িয়ে যায়। এই খাদ্যের মধ্যে শক্তিটা তোমার এটিপি রূপে তোমার সঞ্চিত থাকে। তাহলে শক্তির রূপান্তর ও সঞ্চয়ের ক্ষেত্রে তোমার সালোক সংশ্লেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 3 নম্বর কি তোমার বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী হয়? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী উৎপন্ন হয়? অক্সিজেন। সেই অক্সিজেনটা কী হচ্ছে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এভাবে বায়ুমণ্ডলে কী হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা রক্ষা হয়। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে পরিবেশে কী হচ্ছে অক্সিজেন সরবরাহ করে। আর সালোক সংশ্লেষ কী হচ্ছে প্রক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, ফলে কী হচ্ছে বায়ু শোধনে তোমার কাজ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। জ্বালানির উৎস হিসেবে কাজ করে। কয়লা, কাঠ, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানি হলো কি তোমার কলকারখানার প্রয়োজনীয় শক্তির উৎস। এই শক্তির উৎস কোথা থেকে পাচ্ছে? এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই জ্বালানির মূল উৎস হচ্ছে কি তোমার এই সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের কী হচ্ছে দৈহিক বৃদ্ধি ঘটে। আর মানব সভ্যতার উপর সালোক সংশ্লেষ কীভাবে প্রভাব ফেলছে? আমাদের এই মানব সভ্যতা কী হচ্ছে শিল্প এবং অসংখ্য বিভিন্ন প্রকার উদ্ভিদজাত উপাদানের উপর আমরা নির্ভরশীল। আমরা কী হচ্ছে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল, যেমন তুলো, কাগজ, রাবার, অন্যান্য উদ্ভিদজাত দ্রব্যের উপর আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। এছাড়া কি বিভিন্ন রকম যে উপকারগুলো পাওয়া যায়, সেই উপকারগুলো যেমন যে কুইনাইন, রেসারপিন, মরফিন, নিকোটিন, অট্রিফিন, কুইনাইন, এই সমস্ত যাবতীয় যে মূল্যবান উপকার সেগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে যাচ্ছি। আর এছাড়া কি বিভিন্ন গঁদ, রজন, বিভিন্ন দ্রব্যগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি, সেগুলো পাচ্ছি আমরা উদ্ভিদ থেকে। তাই কি হচ্ছে এছাড়াও কাঠ, কয়লা, অন্যান্য দ্রব্য কী হচ্ছে আমরা সব কিছু কী কোথা থেকে পাচ্ছি? সব উদ্ভিদ থেকে পাচ্ছি। তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়া একটা আমাদের মানব সভ্যতার উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা জানলাম সালোক সংশ্লেষের গুরুত্ব। সালোক সংশ্লেষের গুরুত্বটা একটু পড়ে রাখবে তোমরা। তাহলে সালোক সংশ্লেষের গুরুত্ব হলো, এবার তোমরা সালোক সংশ্লেষ এবং শ্বসনের মধ্যে পার্থক্যটা তোমরা একটু করে রাখবে বই থেকে, সালোক সংশ্লেষ এবং শোষণের মধ্যে। তাহলে আমাদের সালোক সংশ্লেষ যে চ্যাপ্টারটা সেটা শেষ হলো। নেক্সট দিন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব।